বন্ধুরা, আপনারা জানেন যে এই বিশ্ব প্রকৃতির মধ্যেই আছে সুখ, আছে দুঃখ। আর এই সুখ দুঃখ সবটাই কার্য এবং কারণের ভিত্তিতে আমাদের কাছে আসে। কি কারণে আমাদের মন প্রশান্তিতে ভরে যায়, কি কারণে আমাদের মন একেবারে দুঃখের সাগরে ডুবে যায়, কোনো ধরনের কুল কিনারা আমরা দেখতে পাই না, এর সমস্ত কিছুর মধ্যেই রয়েছে কার্য কারণের সম্পর্ক। কারণ এই কার্য কারণের সংঘাতের ফলে যে ফলাফলটি আমরা পাই সেটাই হয় সুখ, না হলে দুঃখ। জীবজগতের মধ্যেই যে বেঁচে থাকার লড়াই সর্বত্র রয়েছে, একে সংঘাত বলতে পারে। আবার এই সংঘাতের মধ্যেই রয়েছে সহাবস্থানের নীতি। অদ্ভুত বৈষম্য, একদিকে সংঘাত, অন্যদিকে সহাবস্থান। আর এই সহাবস্থান যদি না থাকতো, তাহলে যারা শক্তিশালী, যারা যোগ্যতম, তারাই শুধু বেঁচে থাকতো। এই যে তৃণ গুল্ম যেগুলো দেখতে পাচ্ছি আমরা, সেগুলো বেঁচে থাকতো না। একটা মহিরুহ বট বৃক্ষ লক্ষ লক্ষ বীজ ধারণ করে, কিন্তু এই বট বৃক্ষে গোটা পৃথিবী ছেয়ে যায় না। তার গোড়াতে যে তৃণ গুল্ম জন্মায়, সেগুলোর সঙ্গেই বিশাল বড় বট বৃক্ষ সহাবস্থান করে। ফলে এই সহাবস্থানের নীতিটা একটা গুরুত্বপূর্ণ নীতি, এবং সংঘাতের নীতিটাও চলতে থাকে। তাহলে এই যে সংঘাত সহাবস্থান, এই সংঘাত সহাবস্থানের নীতির মধ্যে দিয়ে আমরা কোন নীতিকে গ্রহণ করব? বুদ্ধ এই বিষয়ে গভীর চর্চা করেছিলেন। বলতে গেলে এই যে সংঘাতের মধ্যে যে দুঃখের উৎপত্তি হয়, সেই দুঃখ নিবারণের জন্যই তিনি সংসার ত্যাগ করেছিলেন, রাজ্য ত্যাগ করেছিলেন। এই সংসার ত্যাগ করা, রাজ্য ত্যাগ করার মধ্যে রয়েছে একটি যুদ্ধের ঘটনা। ঘটনাটি রোহিণী নদীর জল বিভাজন নিয়ে শাক্য এবং কৌল সংঘের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। আর যুদ্ধ আর একটা যুদ্ধকে ডেকে আনে, দুঃখ আর একটা দুঃখকে ডেকে আনে। এই যে নীতি, সেই নীতিকে কি করে জয় করা যায়, সেই জন্যেই সত্যের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন গৌতম বুদ্ধ। তিনি যখন শাক্য সংঘকে বললেন, আমি যুদ্ধকে সমর্থন করি না, কারণ যুদ্ধ মানুষের দুঃখের কারণ, যুদ্ধ আর একটা যুদ্ধকে ডেকে আনে। বরং আপনারা কাজ করুন, দুটো দেশে বা দুটো সংঘের 10 জন মানুষ বসে একটি যুক্তি সম্মত নীতি আপনারা নিন, যাতে এই জলবিবাদ মিটে যায়। বুদ্ধের এই যুক্তি শাক্য সংঘ মেনে নেয়নি। ফলে তিনি পাবজ্জা গ্রহণ করেছিলেন। এটা যারা শক্তিশালী মানুষ, তারা তো বুঝতে পারবেন না যে বুদ্ধ 16 জনপদের শ্রেষ্ঠ ধনুর্ধর, যুদ্ধ নীতিতে পারদর্শী, সেই মানুষটা যুদ্ধের বিরুদ্ধে মত প্রকাশ করে রাজ্য ত্যাগ করছেন। বিম্বিসার শুনে বুদ্ধের কাছে এলেন। বিম্বিসার, দেখুন বিম্বিসার কি বলছে। বাবা সাহেব বুদ্ধা অ্যান্ড হিজ ধম্মাতে এই কথাগুলো খুব সুন্দরভাবে লিখেছেন। গৌতম বুদ্ধের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সঠিক নয়,
এটা একজন রাজা, যিনি শাসক, তিনি বিশ্বাস করেন যে গৌতম বুদ্ধের, তিনি তখন গৌতম বুদ্ধ হননি, তিনি তখন সুকৃতি এবং গৌতমা। সিদ্ধার্থ কিন্তু তার নাম নয়, তিনি হয় সুকৃতি আমরা বলবো, না হলে গৌতমী তার মাসি, এবং মা সেই গৌতমের পুত্র হিসাবে গৌতমা। এটা পালি সাহিত্যে সর্বত্র রয়েছে। সিদ্ধার্থ নামটি একেবারে চাপানো হয়েছে তার উপরে, তিনি সিদ্ধার্থ নন। সুতরাং এই সুকৃতি বা গৌতমা তিনি যে নীতি নিয়েছেন, বিম্বিসার বললেন যে তুমি এই নীতি ভুল নিয়েছ, তুমি এক কাজ করো, তুমি আমার রাজ্যের অর্ধেকটা নাও, অর্ধেকটা নিয়ে তুমি ওই শাক্য সংঘ, তোমার বিরুদ্ধে রয়েছে সেই শাক্য সংঘকে পর্যুদস্ত করো এবং নিজে রাজত্ব গ্রহণ করো, যুদ্ধ করে শাক্য সংঘকে পরাজিত করো। বিম্বিসারের প্রতি সুকৃতি বললেন, গৌতমা বললেন যে রাজা, যশ প্রতিষ্ঠা ক্ষণিকের আনন্দ, সুখী জীবনের শত্রু, বিশ্ব মায়াময়, ভ্রমময়, বুদ্ধিহীন মানুষেরা শুধু আশার আলোতে ভাসতে থাকে, আরো পেতে চায়, আরো পেতে চায়। আগুন যেমন বাতাসের বন্ধু, ইন্ধন যোগায়, ভোগের মধ্যে কেউ সুখে হয় না রাজা। এই যে আনন্দ, ধার করা আনন্দ, ধার করা জিনিসের মতো বিশ্বজগতের এই আনন্দ ভোগ জীবনকে দুঃখের মধ্যে নিক্ষেপ করে। বাহ্যিক বস্তুগুলি মানুষের ব্যথা দূর করতে পারে, আনন্দ উপভোগের জন্য নয়। সুতরাং পৃথিবীতে এই দ্বন্দ্ব বিরোধ দেখে আমি অতীব মর্মাহত এবং আমি ব্যথিত। তাই সত্য সন্ধানের জন্য আমি রাজ্য ত্যাগ করছি, আমি গৃহ ত্যাগ করছি। তৃতীয় কোনো বিশেষ অধিপতি আমি হতে চাই না, অর্থাৎ আমি তৃতীয় কোনো নাথ বা অধিপতি হতে চাই না। সুতরাং রাজা, তোমার এই প্রত্যেকটি নীতি তুমি যা আমাকে বললে সেটা দুঃখের কারণ এবং পচনশীল। ভাবুন, একটি মানুষ জগতের দুঃখ নিবারণ করার জন্যে সে রাজত্ব, তার সংসার ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে এবং পাবজ্জা গ্রহণ করছে। অনেকে বলবেন এই পাবজ্জা কি আবার? আসলে পাবজ্জা একটি পন্থা। প্রাচীনকালে বুদ্ধের সময়ে বুদ্ধ এই পাবজ্জা গ্রহণ করার আগে এটি একটি নীতি ছিল, পারম্পরিক নীতি। সেই নীতিটা কি? সেই নীতি হলো যে সত্য সন্ধানে বেরিয়ে পড়া এবং সত্য সন্ধান পেয়েছে যারা যারা তাদের কাছে গিয়ে সেই গুরুকুল সিস্টেমের মধ্যে দিয়ে তারা যে সমস্ত কিছু বিচারধারাতে উপনীত হয়েছেন, ন্যায়, নীতি, দর্শন, এই প্রকৃতির রহস্য সম্পর্কে যা যা তিনি লাভ করেছেন, সেই শিক্ষা লাভ করাই হচ্ছে পাবজ্জা গ্রহণের আসল কারণ। অর্থাৎ আমি জ্ঞানের অন্বেষণে বেরিয়ে জ্ঞান অন্বেষণ করছি, সেটাই হচ্ছে পাবজ্জা গ্রহণ। আর যদি স্বেচ্ছায় কেউ পাবজ্জা গ্রহণ করে, তাহলে তাকে কোনো ধরনের কোনো সংঘ তাকে বাধা দিতে পারে না। এই কারণেই শাক্য এবং কৌল সংঘের বিবাদ মেটানোর জন্যেই গৌতম বুদ্ধ তার সংসার, তার রাজত্ব ত্যাগ করে তিনি পাবজ্জা গ্রহণ করলেন। 6 বছর
কঠিন জীবনযাপন করলেন, বিভিন্ন গুরুর কাছে শিখলেন সমস্ত কিছু। শেখার পরে তিনি আনন্দ কালামের আশ্রমে এসে তিনি বুঝতে পারলেন যে আমি যা খোঁজ করছি তা এর আগেই তিনি পেয়ে গেছেন। তখন বোধিসত্ত্ব লাভ করার জন্য তিনি নির্জনে বসে থাকলেন, যে এতদিন ধরে আমি যা শিখেছি সেগুলো তাকে নিয়ে একটু বিবেচনা করে দেখি। তিনি যে বোধি লাভ করলেন, বোধিসত্ত্ব লাভ করলেন, তারপরেই কিন্তু তিনি সেই বোধিসত্ত্ব লাভের যে জ্ঞান, সেই জ্ঞান সবাইকে দিতে পারেননি। তিনি মনে মনে ভাবছেন, এত সহজ, এত সরল এই জীবন যাপন গ্রহণ করা, কিন্তু মানুষ কি এটাকে গ্রহণ করতে পারবেন? সেই ভেবে এত সহজ, একটা ত্যাগের মধ্যে দিয়ে সমস্ত কিছু জয় করা যায়, কিন্তু মানুষ কি তার ভোগ সদ্বর্ষ জীবন থেকে বেরিয়ে এসে এই যে পন্থা, এটা গ্রহণ করতে পারবে বলে চুপ করেছিলেন। বিম্বিসার তখন তার কাছে এলেন। বিম্বিসার শুনলেন যে তিনি বোধিসত্ত্ব লাভ করেছেন, সুতরাং তিনি বললেন, গোতামা, তুমি বলেছিলে যে বোধিসত্ত্ব লাভ করলে তুমি প্রথম আমাকে বলবে। গোতামা বললেন যে তুমি রাজা, রাজত্ব বিস্তার করা তোমার ধর্ম, সেখানে যুদ্ধ আছে, সেখানে লড়াই আছে, দ্বন্দ্ব আছে, আর আমি যে জ্ঞান লাভ করেছি তার মধ্যে রয়েছে করুণা। সুতরাং সেটা তুমি কতটা গ্রহণ করতে পারবে সেটা নিয়ে আমি ভাবছিলাম। বিম্বিসার একটা দারুণ কথা বললেন যে, গোতামা, যদি সত্যি সত্যি আমাকে এই বোধিসত্ত্ব দান করার পক্ষে অনুপযুক্ত তুমি মনে করো, তাহলে তুমি এমন কাউকে এই বোধিসত্ত্ব দান করো যারা এই বোধিসত্ত্ব লাভ করার পরে সেটা মানুষের মধ্যে নিয়ে যেতে পারবে। আর যদি তুমি বোধিসত্ত্ব দান না করো তাহলে এর কোনো মানে থাকবে না। অর্থাৎ একটি কাগজে সুন্দর সুন্দর শব্দ লিখে যদি একটি কাব্য রচনা করতে হয় তাহলে লিখতে হবে, আকাশের দিকে তাকিয়ে ভাবুক হয়ে বড় বড় চিন্তা ভাবনা করলে কাব্য হয়ে উঠবে না। তাই তুমি তোমার যে বিমূর্ত চেতনা তুমি লাভ করেছো সেটাকে মূর্ত প্রতীক হিসাবে তোমাকে আরেকজনকে বলতে হবে, এবং সে যাতে মানুষের কল্যাণে, জীব কল্যাণে সবাইকে বিতরণ করতে পারে। তারপরে তিনি গৌতম বুদ্ধ 5 জনকে বেছে নিলেন। অনেকে বলেন আসলে ব্রাহ্মণবাদী একটি ধারণা গৌতম বুদ্ধের কালে প্রতিষ্ঠিত করার জন্যে আমাদের কিছু মানুষ যারা এই পালি সাহিত্যগুলো একেবারেই পড়াশুনো করে না, তারা ব্রাহ্মণদের গৌতম বুদ্ধের কালে পাঠিয়ে দেন। অর্থাৎ গৌতম বুদ্ধের কালে ব্রাহ্মণদের উপস্থিতি ছিল, এরকম একটা ধারণা তৈরি করেন কিছু মানুষ যারা পড়াশোনার ধার ধারে না। কারণ এই যে ব্রাহ্মণ শব্দটি লিখতে হলে বা উচ্চারণ করতে হলে আজকে যেভাবে আমরা লিখতে পারি, উচ্চারণ করতে পারি, গৌতম বুদ্ধের সময় সেটা লেখাও যেত না, সেটা উচ্চারণ করাও যেত না। সেখানে ছিল বমন, ভিক্ষু যে সংঘ তৈরি করেছিলেন সেই ভিক্ষু সংঘের একটি অংশকে বলা হতো বমন। আমি পরবর্তীকালে সেটাকে আসব। এই বমনটাকেই কিছু ধান্দাবাজ ব্রাহ্মণ নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এই তারপরে এই 5 জনকে দিশা, ধম্ম দিশা দান করার পরে এই 5 জন নিয়ে তৈরি হলো একটা ছোট্ট সংঘ।
এই পাঁচজন আর কেউ নয়, এরা হচ্ছে সাক্ষ্য সঙ্ঘের 3 জন এবং কৌল সঙ্ঘের 2 জন, অর্থাৎ মাতৃকুলের 2 জন এবং পিতৃকুলের 3 জন। এই 3 জনকে তিনি ধম্ম দিশা দিলেন এবং তিনি বললেন যে আমি যে বোধিসত্ত্ব লাভ করেছি, সেই বোধিসত্ত্ব লাভ করা শুধু নিজেকে জ্ঞানী তৈরি করা নয়, এই জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করাই হচ্ছে আসল উদ্দেশ্য। অনেকে বলেন আমাদের আরো কিছু মানুষ আছে যারা সত্যি সত্যি একেবারে অভিসন্ধিমূলক কথাবার্তা বলেন। তারা বলেন ভিক্ষু মানে হচ্ছে ভিখারি, বড় বড় ডিগ্রি আছে। সেই সমস্ত মানুষগুলো তারা বলেন ভিক্ষু মানে হচ্ছে ভিখারি। রবীন্দ্রনাথ যখন উচ্চারণ করেন গৌতম বুদ্ধকে মহাভিক্ষু, তার কি মানে দাঁড়ায়? তার মানে দাঁড়ায় হচ্ছে তিনি জ্ঞানী, অর্থাৎ ভিক্ষা অভিক্ষা এই শব্দ থেকেই এসেছে ভিক্ষু শব্দ। কারাই ভিক্ষু হতে পারেন? তারাই ভিক্ষু হতে পারেন যিনি তার অসৎ চরিত্রের সমস্ত বাধাগুলো ভেঙে ফেলে লজ্জা, ঘৃণা, ভয় পরিত্যাগ করে কাম, ক্রোধ, লোভ, মোহ মুক্ত হয়ে বিহার করতে পারেন, তিনি ভিক্ষু। আর এই ভিক্ষুদের দ্বারা পরিচালিত সঙ্গমই হলো সংঘ। সঙ্গম কেন বলছি? এটা গৌতম বুদ্ধ বলেছিলেন তার ভিক্ষু সঙ্গ তৈরি করার পরে, হে ভিক্ষুগণ, আপনারা বহু দেশ থেকে এক জায়গায় এসে মিলিত হয়েছেন। যেভাবে বিভিন্ন নদী এক জায়গায় এসে মিলিত হয় মোহনায়, তাকে বলা হয় সঙ্গম। এবং যখন মোহনায় মিলিত হয় তখন তাদের কোন দেশ থেকে এসেছে, কোন মাটি কোন রং বহন করে এনেছে তার কোনো চিহ্ন থাকে না। অর্থাৎ তার যে পূর্ব স্মৃতি, তার যে পূর্ব ধাম, সেই ধামের কথা সে মনে করে না। সে একটা মহাসমুদ্রে এসে মিলিত হয়ে সংঘ শক্তিতে পরিণত হয়, সঙ্গম এবং সংঘ শক্তিতে পরিণত হয়। এটাই হচ্ছে সংঘ। অর্থাৎ এই ভিক্ষু সংঘ তিনি গড়ে তুললেন এবং পরিষ্কার করে বললেন যে ভিক্ষু সংঘ হচ্ছে সেই সংঘ যেখানে জাতের বালাই থাকে না। যারা সংঘ গঠন করে জাত বিচার করছেন, যারা সংঘ করে পাগল করে দিচ্ছেন, অথচ জাতের যে জালিয়াতি মস্তিষ্কের মধ্যে পোষণ করে রাখছেন, তারা অনুপযুক্ত, সংঘের অনুপযুক্ত। জীব জগতের মধ্যে জাতপাতের বিচারে সংঘ গঠন হয় না। এরা জাত জালিয়া, এরা সংঘের অনুপযুক্ত মানুষ। আপনাদের চিনে নিতে হবে কারা এই জাতের বিচার করছে। জাত জালিয়াতির মধ্যে সংঘ যে মূল যে কাঠামো, যেটা গৌতম বুদ্ধ বললেন, সব মিলে একাকার হয়ে যায়, সঙ্গমে পরিণত হয়ে যায়। মোহনায় আসলে আর কোনো অস্তিত্ব থাকে না। এইভাবে সঙ্গমের ভিত্তিতেই সংঘ গড়ে ওঠা উচিত। কি বললেন তিনি? তিনি 5 জন ভিক্ষুকে ধম্ম দেশা দেওয়ার পরে বললেন, চারথ ভিক্ষবে চারিকম, তোমরা সব সময় চলতে থাকো চারতে ভিক্ষবে চারিকম, বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায় আত্মানুকম্পায়। এই আত্মা শব্দটা তিনি ব্যবহার করলেন। অনেকে বলবেন যে আত্মা সে আবার কি?
বন্ধুরা, আমি বহুবার এটা বলেছি, এই আত্মা তয় ম ফালা নয়। অনেকে লেখেন আ তয় ম ফালা আত্মা। এটা ব্রাহ্মণবাদী এবং সংস্কৃতাইজেশন যখন হয়েছে, তখন আমাদের প্রাচীন আত্মার ধারণা, অর্থাৎ আ তয় তয় আকারের ধারণা, সেটা আত্মাতে পরিণত হয়েছে। এই আত্মা মানে হচ্ছে সেলফ, আর ব্রাহ্মণবাদী আত্মা মানে হচ্ছে সোল। সুতরাং এই পার্থক্যটা বুঝতে হবে যে ব্রাহ্মণবাদী শব্দ এবং আমাদের যে আদি প্রাচীন শব্দের মধ্যে যে পার্থক্যটা রয়েছে এবং শব্দের অর্থগত দোতনা আলাদা রয়েছে, সেটা ভালো করে আমাদের বুঝে নিতে হবে। ভিক্ষু সংঘ যাত্রা শুরু হলো। ভিক্ষু সংঘ যখন আস্তে আস্তে বাড়ছে, তখন অজাতশত্রু বুদ্ধের মহাপরিনিব্বাণের পরে অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় ভিক্ষু মহাকাশ্যপের নেতৃত্বে রাজগৃহের সপ্তপর্ণী গুহার মধ্যে অরহৎ প্রাপ্ত ভিক্ষুরা এসে বুদ্ধ যে দেশনাগুলো দিয়েছেন, সেই দেশনাগুলো এক এক করে লিখতে শুরু করলেন, বলতে শুরু করলেন, এবং তালপত্রতে লেখা শুরু হলো। তখন কাগজ আবিষ্কার হয়নি, তালপত্রতে লেখার প্রচলন ছিল। তালপত্রতে লিখিত হলো বিশেষ গ্রন্থ। শাক্য সংঘের একজন বিখ্যাত ভিক্ষু হলেন আনন্দ, ভিক্ষু আনন্দ। ভিক্ষু আনন্দ, আপনারা জানেন, বিনয়া পিটকে প্রত্যেকটা সূত্র ভিক্ষু আনন্দ বর্ণনা করেছিলেন। তিনি বর্ণনা করলেন যে মহাকারণিক গৌতম বুদ্ধ যখন সাবস্তির জেতবনে অবস্থান করেন, তখন দেও, দেও শব্দটাও মনে রাখবেন, দেও শব্দটাও ভিক্ষুদের বলা হতো দেও, অর্থাৎ যারা মহাজ্ঞানী মানুষ তাদের দেও বলা হয়। এরকম একজন মহাজ্ঞানী, তিনি দেবতা নন। এই যে দেও থেকে দেবতাতে পরিণত করে দেওয়াই মানে হচ্ছে সংস্কৃতাইজেশন, এবং এই যে দেবতাকে বুদ্ধের কালে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত। দেও শব্দটা আমাদের শব্দ, আর্য শব্দটাও আমাদের শব্দ, সেটাকে আর্য বানানো হয়েছে। প্রত্যেকটা শব্দ চুরি, প্রত্যেকটা শব্দকে হের ফের করে সংস্কৃতাইজেশন করা হয়েছে এবং ব্রাহ্মণ খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। সুতরাং দেও অর্থাৎ দেও নাম প্রিয় অশোক, কখনোই সে দেবতাদের প্রিয় অশোক নয়। দেও অর্থাৎ ভিক্ষুদের প্রিয় অশোক। একজন দেও অর্থাৎ ভিক্ষুদের মধ্যে যারা চিন্তা করছেন, তারা একজন রাতের বেলায় মহাকারণিক গৌতম বুদ্ধের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে ভন্তে, পৃথিবীতে বহু দেও অর্থাৎ এই যে ভিক্ষু এবং মনুষ্যা অর্থাৎ যারা মানুষদের বলা হতো দেও, এবং যারা পালন করেন তাদের বলা হতো উপাসক, অর্থাৎ দেও এবং উপাসক। বহু ধরনের মঙ্গল বার্তা দিয়েছেন, কিন্তু কেউই উত্তম মঙ্গলের কথা বলতে পারেননি, যে মঙ্গল পৃথিবীর কল্যাণে, জীব কল্যাণে সকলকে সুখী করতে পারে। আপনি বোধিসত্ত্ব লাভ করেছেন, তাই আপনার কাছে এই উত্তম মঙ্গল, যা জীব কল্যাণে, মানব কল্যাণে সহায়ক হবে, তার কথা শোনার জন্য আকাঙ্ক্ষা করছি। তাই আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনি যদি জীব কল্যাণে এবং এই মানব কল্যাণে যে সমস্ত মঙ্গলগুলো আছে, সেই মঙ্গল বার্তা আমাকে একটু জানান। তখন গৌতম বুদ্ধ বলছেন,
দেখুন, এটা মঙ্গল সূত্রের মধ্যে রয়েছে। মঙ্গল সূত্রে বলছেন, আবেশনা চ বালনং পণ্ডিতনং চ সেবনা পূজা চ পূজনীয়নম এতম মঙ্গলমুত্তমম। আবেশনা চ বালনা পণ্ডিতনং চ সেবনা। যদি কোনো বালখিল্য অর্থাৎ যিনি নির্বোধ, সেই নির্বোধ মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত এবং সাধু সঙ্গ ধরা উচিত। কেন? পণ্ডিত, যারা পণ্ডিত তাদের সঙ্গ ধরা উচিত। যিনি পূজনীয়, পূজা চ পূজনীয়নং এতং মঙ্গলমুত্তমম। এটাই মঙ্গল হতে পারে, উত্তম মঙ্গল। তারপরে বলছেন, প্রতিরূপ দেশবাস পুব্বে চ কত পুণ্যতা আত্মসম্মাপনিধি চ এতম মঙ্গলমুত্তমম। পূর্ব থেকে যে দেশ তাদের শ্রমের মধ্যে দিয়ে, তাদের সাহসিকতার মধ্যে দিয়ে, তাদের কাজের মধ্যে দিয়ে পুণ্য লাভ করেছেন। বন্ধুরা, অনেকে বলেন পাপ পুণ্য, এ ধারণাটা একেবারে ব্রাহ্মণবাদী ধারণা। আসলে পুণ্য পাপ দুটি শব্দ হচ্ছে একটা ভালো, একটা মন্দ। একটা কিছু ভালো করা, একটা কিছু মন্দ করা। ভালো কিছু করাটাই হচ্ছে পুণ্য, মন্দ কিছু করাটাই হচ্ছে পাপ। এই কথাগুলো আমাদের গৌতম বুদ্ধ তার মঙ্গল সূত্রের মধ্যে রেখেছেন। বলেছেন, এমন দেশে তুমি তৈরি করো, এমন দেশ তুমি তৈরি করো যেটা পুণ্যের দ্বারা সঞ্চিত হচ্ছে। আবার বলছেন, বহু সঞ্চ শিপ্পচ। ভাবুন তো, সঞ্চয় করছে, শিল্প করছে, বিনয়, কথাবার্তার মধ্যে রয়েছে বিনয় এবং সুশিক্ষিত। শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন গৌতম বুদ্ধ। সুশিক্ষিত, সুভাষ এবং শিল্প সঞ্চয়ের মধ্যে যে দেশ পুণ্য অর্জন করছে এবং সুভাষিতাচা ইয়াবাচা, প্রত্যেকের ভাষার মধ্যে আছে একটা সুভাষিত, অর্থাৎ ভাষার দিক থেকে তারা অনেক উন্নত। সেই রকম একটি দেশ নির্মাণ করতে পারলে উত্তম মঙ্গল হয়। মাতা পিতু উপত্থানং পুত্রদারস সংগহ অনাকুলা চ কম্পান্তা এতম মঙ্গলমুত্তমম। সংসারের দিক থেকে গৌতম বুদ্ধ বলছেন যে মাতা পিতু উপত্থানং, মাকে এবং বাবাকে। দেখুন, মা কথাটা আগে উচ্চারণ করলেন গৌতম বুদ্ধ, বাবা মা নয়। আমাদের ভাষার মধ্যে রয়েছে মা বাবা। মাতা পিতু উপত্থানং পুত্রদারস সংগহ। পুত্র, পুত্র এবং দ্বার, দ্বার হচ্ছে স্ত্রী, তাদের সঙ্গে থাকবে। কিভাবে সঙ্গে থাকবে? অনাকুলা চ কম্পান্তা। তোমার মন কখনো আকুল হবে না, এমন সম্পর্ক রাখবে তাদের সঙ্গে যে মন না আকুল হয়। যদি এরকম সম্পর্ক রাখতে পারো, অনাকুলা চ কম্পান্তা এতম মঙ্গলমুত্তমম। দান করতে পারে মানুষ। ধম্মচর্যা, ধম্ম যে সংঘ আছে, সেই ধম্ম কি? ধম্ম হচ্ছে জীবনশৈলী। যে জীবনশৈলী উন্নততর জীবনশৈলীর দিকে নিয়ে যেতে পারে, সেই ভিক্ষু সংঘকে যদি সংঘ দান করো, অনবজ্জানি কম্মানি এতম মঙ্গলমুত্তমম। সুতরাং ভিক্ষু সংঘের সঙ্গে তুমি যদি সব সময় সম্পর্কিত থাকো, তাহলে উত্তম মঙ্গল হবে। অরাতি বিরাতি পাপা মজ্জপানাচ সঙ্গম অপ্পমদ চ ধম্মেষু এতম মঙ্গলমুত্তমম।
দেখুন কি সাংঘাতিক কথা বললেন গৌতম বুদ্ধ সেই সময়, যে কায়িক শ্রম, মানসিক শ্রমের মধ্যে যদি আসক্তি আসে, যদি মানুষ এই যে পান করে আনন্দ পায়, মদ্যপ হয়, মদ্যপের মধ্যে সংযম হারিয়ে ফেলে, সেই জন্যেই সে দুঃখের সাগরে ডুবে যায়। সুতরাং এই সমস্ত মদ্যপান এবং এই যে উল্লাস, এর থেকে যদি বিরত হয়ে পুণ্য কর্মের মধ্যে মানুষ নিয়োজিত হয়, তখন উত্তম মঙ্গল হয়। গৌরব যারা করছেন সেই গৌরবীয় ব্যক্তিদের গৌরব কথা শোনা এবং তাদের সঙ্গে থাকা, ক্ষমাশীল হওয়া, আদেশ পালন করা। এবং এইখানে রয়েছে দেখুন যে গৌতম বুদ্ধ বলছেন 9 নম্বর মঙ্গল সূত্রে, খন্তি চ সবচ্চ সতা সমনাঞ্চ দর্শনাং। এই সমন কথাটার উল্লেখ করলেন গৌতম বুদ্ধ। কোথায়? মঙ্গল সূত্রে। সমন কারা? সমন হচ্ছে যিনি সংঘের মধ্যে এসেছেন, বুদ্ধ সংঘের মধ্যে এসেছেন, অথবা ভিক্ষু সংঘের মধ্যে এসেছেন, সেই ব্যক্তিকে সমন বলা হয়। অর্থাৎ এরা কি করবে? এরা হচ্ছে ধম্ম, তারা পাবজ্জা গ্রহণ করবেন এবং পাবজ্জা গ্রহণ করে তারা যে জীবনশৈলী, উন্নততর জীবনশৈলী গঠনের জন্য ভ্রমণ করবেন বিভিন্ন জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়। এদের সঙ্গ দান করলে উত্তম মঙ্গল হয়। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে গৌতম বুদ্ধ সমন সঙ্গ তৈরি করেনি, গৌতম বুদ্ধ তৈরি করেছিলেন ভিক্ষু সংঘ। এবং ভিক্ষু সংঘ যেহেতু সে বিভিন্ন জায়গাতে এসে এক জায়গায় জড়ো হয়েছে, কখনো কখনো তাদের সমন অর্থাৎ সমমন ভাবাপন্ন যিনি, ভিক্ষু সংঘের সমমন ভাবাপন্ন যিনি, তিনি হচ্ছেন সমন। আসল সংঘ হচ্ছে ভিক্ষু সংঘ, পৃথিবীর আদিতম সংঘ। এর আগে ক্লাম থাকতে পারে, বিভিন্ন ক্লাম, সেটা হচ্ছে রাজনৈতিকভাবে কিংবা দেশ পরিচালনার জন্য যে ইনস্টিটিউশন, সেটাকে ক্লান বলা হতো একটা সময়। সেইভাবে সংঘ গড়ে উঠেছে, শাক্য সংঘ এবং কৌল সংঘ। কিন্তু সমস্ত জীব জগৎকে, সমস্ত মানুষকে এক জায়গায় জড়ো করে একটি সমমন সম্পন্ন সাংস্কৃতিক সামাজিক সংঘ গঠন করেছেন গৌতম বুদ্ধ। এই সংঘের নাম হচ্ছে ভিক্ষু সংঘ। বন্ধুরা, এই যে ভিক্ষু সংঘ তৈরি হলো, তারা কি করলেন? তারা পরিষ্কার অর্থে বললেন, চারত ভিক্ষবে চারিকম বহুজনে হিতায় লোকানুকম্পায় আত্মানুকম্পায় আদি কল্যাণম মধ্যম কল্যাণম পরিওসানায় কল্যাণম। অর্থাৎ প্রথমে যে কর্মসূচি গ্রহণ করব আমরা ভিক্ষু সংঘের মধ্যে দিয়ে, সেটা হবে কল্যাণকর, মধ্যম কল্যাণকর, এবং তার যে ফলাফল হবে সেটাও হবে কল্যাণকর। এবং এই কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার কাজই হবে ভিক্ষু সংঘের কাজ। এবং সেইভাবেই সম্রাট অশোক একটি ওয়েলফেয়ার স্টেট তৈরি করেছিলেন এবং গৌতম বুদ্ধের ৮৪,০০০ দেশনাকে ৮৪,০০০ স্মারকের মধ্যে দিয়ে উপস্থাপন করে জীব কল্যাণে উৎসর্গ করে দিয়েছিলেন, নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন, ছেলেকে
মহিন্দকে উৎসর্গ করে দিলেন মানুষের কল্যাণে, জীব কল্যাণে। সংঘমিত্রা মেয়েকে উৎসর্গ করে দিলেন মানুষের জন্যে, জীব কল্যাণের জন্যে। তারপর তিনি অশোকারাম বিহারে আশ্রয় নিলেন, অর্থাৎ সব ত্যাগ করে দিয়ে। দেখুন কত মহান হতে পারে রাষ্ট্র পরিচালনা করার জন্যে। যে বিষয়টার দরকার হয়, যে শক্তির দরকার হয়, সেই শক্তি হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা। সেই প্রজ্ঞা এত প্রজ্বলিত করলেন অশোক যে সমস্ত বিশ্ব এই ধর্ম গ্রহণ করল। ইজিপ্ট থেকে একেবারে শুরু করে সমস্ত জায়গায় আপনারা এই বুদ্ধের যে স্মারক, সেই স্মারকগুলো পাবেন। অশোক ৮৪,০০০ যে স্মারক নির্মাণ করেছেন, সেই স্মারক শুধুমাত্র ভারতে নয়, সারা পৃথিবীতে নির্মাণ করেছেন। এবং যেখানে যেখানে তিনি এই স্মারক নির্মাণ করেছেন, বোধি বৃক্ষের একটি ডাল সেখানে তিনি পাঠিয়ে দিয়েছেন। তো কল্যাণকারী ওয়েলফেয়ার স্টেট তৈরি করেছিলেন সম্রাট অশোক। সেই জায়গা থেকে, সেই ইতিহাসকে মাথায় রেখেই কিন্তু বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর যখন ধম্ম দিশা নিলেন নাগপুরে, তখন তিনি চিন্তা করলেন কি সংগঠন গড়ে তুলব। তিনি কি ভিক্ষু সংঘ গড়ে তুললেন? বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর সমন সংঘ গড়ে তুললেন? বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর বমন সংঘ গড়ে তুললেন? বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর না, তিনি যুগোপযোগী এই যে বুদ্ধের বিচারধারাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবার জন্যে, সারা বিশ্বে ছড়িয়ে দেবার জন্যে 3টি সংগঠন তৈরি করলেন। কি সংগঠন? এই 3টি সংগঠন হচ্ছে বুদ্ধিস্ট সোসাইটি অফ ইন্ডিয়া। তিনি বুদ্ধ সংঘ গঠন করলেন। তিনি ভিক্ষু সংঘ গঠন করলেন না, বুদ্ধ সংঘ গঠন করলেন। অর্থাৎ এই বুদ্ধ সংঘের মধ্যেই রয়েছে ভিক্ষু এবং আমাদের মতো যে সমস্ত সাধারণ মানুষ এবং যে সমস্ত ইন্টেলেকচুয়ালরা বুদ্ধের বিচারধারাকে আপন করতে পেরেছে, সেই মানুষগুলো হচ্ছে বুদ্ধিস্ট সোসাইটি অফ ইন্ডিয়ার সদস্য হতে শুরু করলেন। তিনি গঠন করলেন এই যে সংঘ তিনি গড়ে তুলেছেন, বুদ্ধিস্ট সোসাইটি অফ ইন্ডিয়া, তাকে সুরক্ষিত করার জন্য, তাকে সুরক্ষা দেওয়ার জন্য একেবারে প্রতিরক্ষা বাহিনীর মতো একটি সংঘ তিনি গড়ে তুললেন। একটি সংঘ হচ্ছে বুদ্ধিস্ট সোসাইটি অফ ইন্ডিয়া, আরেকটি সংঘ হচ্ছে একে চারিদিক থেকে প্রতিরক্ষা দেওয়ার জন্য সংগঠন, তার নাম সমতা সৈনিক দল। অর্থাৎ একেবারে পিওর একটি পাওয়ারফুল সংগঠন তিনি গড়ে তুলতে চাইছেন। আর তারপরে রাষ্ট্র পরিচালনার জন্য গড়ে তুললেন আরেকটি সংঘ, যার নাম রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। অর্থাৎ একেবারে বাবা সাহেব বুঝতে পারলেন এই যুগে যদি আমরা রাজনীতি থেকে বিমুখ থাকি, যদি আমরা রাজনীতিটা না করি, তাহলে যারা অযোগ্য, যারা সুযোগ সন্ধানী, যারা ভোগবাদী, তারা রাজনৈতিক ক্ষেত্রটি দখল করবে এবং এই মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং এই যে সামাজিক সংগঠন, প্রতিরক্ষা সংগঠনের পাশাপাশি গড়ে তুলতে হবে রাজনৈতিক সংগঠন, এবং রাজনৈতিক সংগঠন হচ্ছে আসল চাবিকাঠি। সমস্ত দুঃখ থেকে নিবারণ করার আসল চাবিকাঠি হচ্ছে রাজনৈতিক দল, এবং সেই রাজনৈতিক দলকে গড়ে তুলতে হবে। তিনি প্রথম লেবার পার্টি অফ ইন্ডিয়া গঠন করেছিলেন। ইলেকশনে জিতে মুম্বাই কর্পোরেশনে এই লেবার পার্টি শাসন করেছে। এই যে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, তার অবর্তমানে টুকরো
টুকরো টুকরো হয়ে গেছে। বিভিন্ন মানুষ ব্যক্তিগত স্বার্থের জন্য রিপাবলিকান পার্টিকে ব্যবহার করেছে। সমতা সৈনিক দল এখনো তার প্রাচীন পন্থায় বিভিন্ন জায়গায় তার সংঘকে বাড়িয়ে তুলছে, গড়ে তুলছে। আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্ব জুড়ে বুদ্ধিস্ট সোসাইটি অফ ইন্ডিয়া নামক যে সংঘ গড়ে তুলেছিলেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, তার নেতৃত্ব দিচ্ছে তার গ্র্যান্ডচাইল্ড রাজরত্ন আম্বেদকর। আমরা 2011 সালে বাংলা থেকে এই সংঘ শক্তির বিকাশ নিয়ে আলোচনা হচ্ছিল, একটি আন্তর্জাতিক আলোচনা। আমরা 5 জন সদস্যই বাংলা থেকে প্রতিনিধিত্ব করেছিলাম। আমরা যে উপস্থাপনটি করেছিলাম সেটি বাবা সাহেবের যে দেখানো পথ, বুদ্ধের দেখানো পথ, ন্যায়, সাম্য, স্বাধীনতা এবং বন্ধুত্বতাকে বৃদ্ধি করার জন্যই একটা রাস্তা আমরাও সেখানে উপস্থাপন করেছিলাম। বিশেষ করে আমরা গুরুত্ব দিয়েছিলাম যে সংঘ শক্তির কথা বলা হচ্ছে, সেই সংঘ শক্তি আসলে একটা বুদ্ধিদীপ্ত বাহিনী। এই বুদ্ধিদীপ্ত বাহিনী তাদের জ্ঞানের মধ্যে দিয়ে সমস্ত মানুষকে অন্ধ কুসংস্কার থেকে বার করে নিয়ে আসবে এবং একটি কল্যাণকারী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নিয়ে আসবে, যেখানে মানুষগুলো ন্যায় পেতে পারে, সাম্য পেতে পারে, স্বাধীনতা পেতে পারে এবং বন্ধুত্বের বাতাবরণ তৈরি হতে পারে। সুতরাং এই বুদ্ধিদীপ্ত বাহিনী সমস্ত জায়গায় পরিভ্রমণ করবে এবং এই যে দুঃখগুলো রয়েছে, কুসংস্কারগুলো রয়েছে, অন্ধবিশ্বাসগুলো রয়েছে, তার বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত আলোচনা করে চেতনা ফেরাবেন মানুষের। পাশাপাশি গুরুত্ব দিতে হবে বাবা সাহেব আম্বেদকরের মতোই যে এর একটা প্রতিরক্ষা বাহিনী করতে হবে। প্রতিরক্ষা বাহিনী একটা গুরুত্বপূর্ণ বাহিনী। যদি এই বাহিনী না থাকে তাহলে সংঘ দুদিনেই শেষ হয়ে যাবে। দুদিনেই শেষ হয়ে যাবে। প্রতিরক্ষা বাহিনী যদি না থাকে সংঘ দাঁড়াতে পারবে না। পাশাপাশি এই যে বুদ্ধিদীপ্ত বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনী কাজ করবে, তার জন্য দরকার হচ্ছে অর্থ। এই অর্থটা যদি যোগান না থাকে তাহলে প্রতিরক্ষা বাহিনী, বুদ্ধিদীপ্ত বাহিনী কোনো কাজ করতে পারবে না। কারণ ভ্রমণ করতে হবে, আধুনিক যে যুগ পড়েছে সেই যুগে ভ্রমণ করতে হবে এবং সুরক্ষিতভাবে সুরক্ষা দিতে হবে। ফলে প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে রয়েছে অর্থ। সেই রকম একটা অর্থদাতা বাহিনী। এই অর্থদাতা কারা হবে? যে সচেতন মানুষ, যারা চেতনা দীপ্ত হবে, সেই মানুষগুলো প্রতিদিনের যে সঞ্চয়, সে সঞ্চয় থেকে সংঘকে দান করবেন। গৌতম বুদ্ধ একে বলতেন সংঘ দান। সংঘ দান করলে সংঘ শক্তি শক্তিশালী হবে, অর্থনৈতিক ভান্ডারে মজবুত হবে। আপনাদের আরো জানিয়ে দিই, ভারতবর্ষের যে অসুর ধর্মীয় রাজারা রাজত্ব করতেন, তাদের ভান্ডার পরিপূর্ণ থাকতো কিভাবে? আবার দেখবেন এই রাজারা যখন দান করছেন তখন কপরদক শূন্য হয়ে, অর্থাৎ তার কিচ্ছু নেই। এমনকি গাত্রাভরণ থেকে যা যা আছে সব কিছু মানুষকে দিয়ে আবার রাজকার্যে ফিরে যেতেন। এবং এই সংঘ দানের মধ্যে দিয়ে, অর্থাৎ আমাদের যে উপাসক, সেই উপাসকদের আপনারা এখন বেনিফিশিয়ারিজ বলতে পারেন। এই উপাসকেরা তাদের উৎপাদিত ফসলের যে অংশটা, সেই অংশটা রাজকার্যের জন্য ফিরিয়ে দিতেন, অর্থাৎ সংঘকে দান করতেন। আর এই সংঘ দানের মধ্যে দিয়েই রাজা আরো বেশি শক্তিশালী হয়ে উঠত
এবং তিনি প্রজাদের যে সমস্ত কল্যাণকর যে সংস্থা, সেই সংস্থাগুলো গড়ে তুলতেন। আমরা দেখেছি ধম্মগোলা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। এই সংঘ দানের মধ্যে দিয়েই বীজগুলো এক জায়গায় সুরক্ষিত হয়েছে এবং সেই বীজ উপাসক অর্থাৎ বেনিফিশিয়ারি সাধারণ জনগণকে দিয়েছেন আমাদের ভিক্ষু সংঘ। সেই ভিক্ষু সংঘ দিয়েছে এবং চাষবাসের পরে তারা আবার ওই রাজকোষ ভর্তি করে দিয়েছে। অপূর্ব সুন্দর একটি অর্থনৈতিক ব্যবস্থা। পাশাপাশি যদি আমরা এই দেশকে দেশের শাসক হয়ে না উঠতে পারি, তাহলে চিরকালই দুঃখের সাগরে আমাদের নিমজ্জিত থাকতে হবে। সুতরাং শাসক হয়ে উঠতে গেলে রাজনৈতিক শক্তি আমাদের নিতেই হবে, রাজনৈতিক শক্তিতে পরিণত হতে হবে। বাবা সাহেব বলেছিলেন, ক্যাপচার দি টেম্পল অফ পাওয়ার ফর ইওর এমানসিপেশন। তোমার মঙ্গলের জন্যই তুমি ওই ক্ষমতার মন্দির যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টটাকে দখল করো। সাথীরা, আপনারা বুঝতে পারছেন যে যদি সংঘ শক্তিতে আমরা শক্তিশালী হয়ে উঠতে চাই, তাহলে গৌতমা বুদ্ধ পূর্ব যে সমস্ত পূর্ব বুদ্ধদের ধারণা, অর্থাৎ তাদের ধারণা কি ছিল? তাদের ধারণা ছিল নিব্বানা, অর্থাৎ সর্বোচ্চ জ্ঞানের অধিকারী হওয়া। সেই নিব্বানা মত দিয়েছিলেন সমস্ত বুদ্ধরা। 1800 জন বুদ্ধ দিয়েছিলেন এই নিব্বানা পথের দিশা। সেই নিব্বানা পথের দিশাই গৌতম বুদ্ধ তিনি দিলেন এবং তিনি সংঘ শক্তির উপরে জোর দিলেন।